বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি মোহাম্মদ নুরুল আলম, সহকারী শিক্ষক, বলদিয়া মৌলভীবাজার মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আসলে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায় সারণী সম্পর্কে তোমাদের ধারণা থাকলে রসায়ন অধ্যয়ন তোমাদের অনেক সহজ হবে। এই অধ্যায়টি পড়তে গেলে যে বিষয়গুলো জানা জরুরি, যেমন পর্যায় সারণী কি, আমি একটু সংক্ষেপে বলছি যে পর্যায় সারণী মূলত মৌলসমূহের যে ধর্ম, অনেক মৌল আছে একই ধরনের ধর্ম, একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে স্থান দিয়ে যে চার্ট বা সারণী তৈরি করা হয়েছে, মূলত এটি পর্যায় সারণী। 2016 সাল পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে এবং তোমরা যে পর্যায় সারণীটি দেখতে পাচ্ছ এবং তোমাদের পাঠ্য বইয়ে এরকম একটি পর্যায় সারণী আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে যে এই 118টি মৌলকেই এই সারণীতে অবস্থান দেওয়া হয়েছে। এছাড়া পর্যায় সারণীর বৈশিষ্ট্য একটু সংক্ষেপে বলি। পর্যায় সারণীর মূল বৈশিষ্ট্য হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। প্রত্যেকটি গ্রুপে যে মৌলগুলো রয়েছে তাদের ধর্মে যথেষ্ট মিল আছে এবং এই 18টি পর্যায় আছে। সে 18টি পর্যায়ের মধ্যে দেখো যে প্রথম যে গ্রুপটি আছে সেখানে আছে ক্ষার ধাতু, এরপরে আছে মৃৎক্ষার ধাতু এবং এই 3 নম্বর পর্যায় থেকে 12 নম্বর পর্যায় পর্যন্ত আছে অবস্থান্তর মৌল। এছাড়া রয়েছে 17 নম্বর গ্রুপে হ্যালোজেন মৌল এবং 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় মৌল। কিভাবে এই মৌলগুলো একই জায়গায়, যেমন এই হাইড্রোজেনের পরে হিলিয়াম কিভাবে আসে, হিলিয়ামের পরে সোডিয়াম, সোডিয়ামের পরে পটাশিয়াম, পটাশিয়ামের পরে রুবিডিয়াম এবং এদিকে ফ্লোরিনের পরে ক্লোরিন, ক্লোরিনের পরে ব্রোমিন, তারপরে দেখো এই 18 নম্বর গ্রুপে আছে হিলিয়ামের পরে নিয়ন ইত্যাদি। তো আসলে পর্যায় সারণীর ভিত্তি কি, তার আলোকে আজকে আমি তোমাদেরকে এই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, আসলে যেটি পর্যায় সারণীর মূল ভিত্তি। আসলে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি। তোমরা জানো এই যে পর্যায় সারণীর যে জনক মেন্ডেলিভ, উনি মাত্র 63টি মৌল নিয়ে এই সারণী আবিষ্কার করেছে। তিনি পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে সাজানোর চেষ্টা করেছিলেন। পরে মোসলে কর্তৃক যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় তখন মেন্ডেলিভের যে সীমাবদ্ধতা ছিল, যে ত্রুটিগুলো ছিল, সেগুলো অনেকাংশেই দূর হয়েছে। তো একটি কথা না বললেই নয়, আসলে মেন্ডেলিভের সময়কালে যদি পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হতো তাহলে হয়তো উনি ওই পারমাণবিক সংখ্যার ভিত্তিতেই মৌলগুলোকে পর্যায় সারণীতে অবস্থান দিতেন। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের পাঠে ফিরে আসি যে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান। পরমাণুর ইলেকট্রন মূলত পরমাণুর যে বিভিন্ন কক্ষপথ, বিভিন্ন সেল, সেখানে অবস্থান করে। তো শেষ কক্ষপথের যে নম্বর, অর্থাৎ সর্বোচ্চ যে সেল দখল করে ইলেকট্রনগুলো, সেটি হচ্ছে মৌলের পর্যায় সংখ্যা।
একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা দেখতে পাই যে সর্বোচ্চ 4টি কক্ষপথে ইলেকট্রন বিন্যস্ত হয়েছে, তাহলে তার অবস্থান হবে 4র্থ নম্বর পর্যায়ে। যদি 5টি সেল দখল করে 5ম পর্যায়ে, এভাবে। আর গ্রুপের বিষয়টি হচ্ছে যে সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই মূলত মৌলের গ্রুপ সংখ্যা। যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হবে। এছাড়া যদি s এবং তার পূর্বে d থাকে, d অরবিটালে ইলেকট্রন থাকে এবং পরে s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলে যেই সংখ্যা হবে সেটি হবে ওই মূলের গ্রুপ সংখ্যা। অবশ্য আমরা পর্যায় সারণীতে দেখতে পাচ্ছি নিচে 2টি সারি রয়েছে, একটি হচ্ছে ল্যান্থেনাইডস আর অন্যটি হচ্ছে অ্যাক্টিনাইড। এদের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, এটি হচ্ছে ল্যান্থেনাইডস, এবং 89 থেকে 103 পর্যন্ত এটি হচ্ছে অ্যাক্টিনাইড। এদের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে যদিও তোমাদের এই নবম দশম শ্রেণীর বইয়ে উল্লেখ নেই, তা আমি তোমাদের জ্ঞাতার্থে একটু বলি যে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি ইলেকট্রন f অরবিটালে চলে যায়, তাহলে তার অবস্থান হবে এই পর্যায় সারণীর নিচে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে একটু কয়েকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করার চেষ্টা করি। যেমন আমরা শুরুতে দেখেছি হাইড্রোজেন। দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। ইলেকট্রন বিন্যাস 1s1। তার সর্বশেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন, এবং এর একটি কক্ষপথে ইলেকট্রনটি আছে। সুতরাং এর অবস্থান হবে 1 নম্বর পর্যায় এবং 1 নম্বর গ্রুপ। এরপরে দেখি লিথিয়াম, এর ইলেকট্রন সংখ্যা 3, ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সর্ববহিষ্ঠ সেলের সংখ্যা 2, অর্থাৎ 2টি সেলে ইলেকট্রন বিন্যস্ত আছে। সুতরাং এর অবস্থান হবে 2 নম্বর পর্যায়, এবং যেহেতু s অরবিটালে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, সুতরাং এর অবস্থান হবে 1 নম্বর গ্রুপ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অন্য একটি মৌলের ইলেকট্রন বিন্যাস একটু লক্ষ্য করি, যেমন ক্যালসিয়াম। এর ইলেকট্রন সংখ্যা 20, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত হচ্ছে? দেখো, 2 2 4 6 10 80 4s2। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, দেখো এখানে 3d আসার কথা, কেন আসলো না তোমরা নিশ্চয়ই জানো। তারপরে একটু তোমাদেরকে বলি যে ইলেকট্রন মূলত কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রথম যাবে, যেখানে যাইতে ইলেকট্রনের শক্তি কম লাগে, প্রথম ইলেকট্রন সেখানে যাবে। তো শক্তি আমরা কিভাবে নির্ণয় করব? শক্তি নির্ণয় 1 2 3 4, মূলত এগুলো প্রধান শক্তি স্তর, এগুলো n দ্বারা প্রকাশ পায়। n এর মান 1 1 2 3 ইত্যাদি।
আর এস পি ডি এফ এ অরবিটাল এগুলোকে এস দ্বারা প্রকাশ করে এবং এর মান 0 1 2 ইত্যাদি। মূলত ইলেকট্রন বলছি এল দ্বারা প্রকাশ করে এল। তো শিক্ষার্থী বন্ধুরা এল এবং এন এই দুটির মানের যোগফল যেখানে কম হবে ইলেকট্রন প্রথম সেখানে যাবে। তো দেখো 3p মান কত আসে? 3 প্লাস পির মান এস পি ডি, তার পির মান 1 4। এরপরে আমরা ইলেকট্রন দিলাম কোথায়? 4s মান আসে কত? 4 প্লাস 0 কত আসছে? সমান হলো। তো আসলে এখানে n প্লাস l এর মান যেখানে কম ইলেকট্রন ডির মান। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ইলেকট্রন 3p সেখানে 6টি ইলেকট্রন আছে, এরপরে ইলেকট্রন স্বাভাবিকভাবে যাওয়ার কথা 3d তে, কিন্তু 3d তে না গিয়ে ইলেকট্রন 4s এ চলে গেল। আমরা তার একটু ব্যাখ্যা দেখি যে n প্রধান শক্তি স্তর, l অরবিটাল, s p d ইত্যাদি। n প্লাস l এর মান যেখানে কম ইলেকট্রন সেখানে প্রথম যাবে। তো 3d এর ক্ষেত্রে আমরা দেখি যে এর মান হচ্ছে 3 প্লাস 2, 3 প্রধান শক্তি স্তরের মান, d এর মান 2 কত? 5। 4s সেখানে প্রধান শক্তি স্তরের মান 4 এবং s এর মান 0 কত আসলো? 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3d এর চেয়ে 4s এটা শক্তি কম, সুতরাং ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ চলে আসছে। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে যে জটিলতা বা তোমরা যেটা মনে করছো আমি মনে করি এখন বুঝতে পারছো। তো আমরা চলে আসি 4s2। দেখি বাহিরের যে কক্ষপথ বা বাহিরের যে সেল কত নম্বর? 4। তাহলে এই যে 4 এই 4 নাম্বার পর্যায় হলো এই ক্যালসিয়ামের অবস্থা এবং সর্বশেষ কক্ষপথে s অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 2টা। সুতরাং এই মৌলটি হবে 2 নম্বর গ্রুপে। এই দেখো যে ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপে এবং 1 2 3 4 এই 4 নম্বর পর্যায়ে অবস্থান। আমরা অন্য আরেকটি মৌলের অবস্থান নির্ণয় করি। দেখো আয়রন, এর ইলেকট্রন সংখ্যা 26, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d ইলেকট্রনটা আমরা একটু পরে দেই 4s2। আচ্ছা দেখো কতটি ইলেকট্রন বিভিন্ন অরবিটালে অবস্থান করছে? 2 2 4 6 10 আর 10 20, বাকি থাকে কত? 6টি। এই 6টি ইলেকট্রন যদি আমরা এখানে দেই তাহলে আমাদের আর কোনো জটিলতা থাকে না। এর থেকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে 3d তে ইলেকট্রন যাওয়ার আগে 4s ইলেকট্রন যাবে, অবশিষ্ট ইলেকট্রন 3d তে আসবে। তো এখানে দেখো যে s অরবিটালের পূর্বে d অরবিটাল আছে, সুতরাং এই ক্ষেত্রে s এবং d এই দুটি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে এই মৌলের অর্থাৎ এই আয়রনের অবস্থান
পর্যায় সারণীতে। এখানে কত আসছে 6 আর 2 8। সুতরাং এই আয়রনের অবস্থান হবে পর্যায় সারণীতে 8 নম্বর গ্রুপে। এবং সর্বশেষ কক্ষপথের নাম্বার বা সেলের নাম্বার 4। সুতরাং 4 নম্বর পর্যায়ে এই মৌলের অবস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে প্রতিটি মৌলের অবস্থান নির্ণয় করা যাবে। তোমরা তোমাদের পাঠ্য বই ভালোভাবে যদি একটু অনুসরণ করো, দেখবা প্রতিটি মৌলের অবস্থান তোমরা নির্ণয় করতে পারবা। তো আজকে এ পর্যন্ত রইল। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি। তোমরা ঘরে অবস্থান করো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।